ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকশন ওভার ব্যাটিং এইরকম না দেখলে মানে ইমাজিন করা যাবে না যে ইডেন গার্ডেন্সে কি ধরনের একটা স্ট্রম এসেছিল, মানে একটা ঝড় এসেছিল। একটা এলিয়েন, এখন যদি একটা এলিয়েনের সাথে খেলা হয় বাকি হিউম্যানদের সাথে, তাহলে তো সেই এলিয়েন অ্যাডভান্স হবে, এটাই স্বাভাবিক নর্মাল হিউম্যানদের থেকে। তো সেরকমই একটা ঘটনা ঘটলো ইডেন গার্ডেন্সে। এবং যে সমস্ত কলকাতাবাসী আজকের এই খেলাটা উইটনেস করতে গেছিল, তারা সকলেই মানে আজকের হয়তো এমন দুটো টিমের মধ্যে খেলা ছিল যে দুটো খুবই আনলাকি কাইন্ড অফ টিম। এরা দুজন কোনোদিনই এই দুটো টিমের মধ্যে কেউ ট্রফি পায় না বা ট্রফির কাছে পৌঁছতে পারে না, এই জিনিসটা এদের মধ্যে হয়। বাট আজকে যে ঘটনাটা ঘটলো সেটার সাক্ষী কিন্তু গোটা কলকাতাবাসী থাকলো। সাউথ আফ্রিকা, আনবিটেন সাউথ আফ্রিকা, টি-20 ওয়ার্ল্ড কাপের মোস্ট ব্যালেন্সড এবং স্ট্রং টিম যাকে দেখে মনে হচ্ছিল, এবং যে টিমটা ইন্ডিয়াকেও একতরফা ভাবে তাদের সুপার 8 ম্যাচে হারালো, সেই টিমটা কিন্তু আজকে একদম ওয়ান সাইডেড পরাস্ত হলো নিউজিল্যান্ডের কাছে। এবং বলা ভুল নিউজিল্যান্ডের কাছে, বলতে পারি ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের কাছে। মানে নেক্সট লেভেলের ডিস্ট্রাকশন, যার ফলে কিন্তু সাউথ আফ্রিকা ধূলিসাৎ হয়ে গেল। সো যদি প্রথম থেকে ম্যাচটা লেখাজোখা বলা যায়, নিউজিল্যান্ড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং ইডেন গার্ডেন্সের পিচ হিসাবে কিন্তু এই সিদ্ধান্তটা খুবই জাস্টিফাইড। তার কারণ ইডেন গার্ডেন্সের যা পিচ সেটা সবসময় চেজের জন্য বেটার হয়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বাট যে জায়গায় দাঁড়িয়ে আজকে নিউজিল্যান্ডের বোলাররা শুরু করেছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। কারণ নিউজিল্যান্ড বোলাররা ইডেন গার্ডেন্সের পিচের কথা মাথায় রেখে, যেখানে কিন্তু 200, 220, 230 এবং আইপিএল এ যদি আপনি চিন্তা করে দেখেন 260-এর ওপর রান কিন্তু চেজ হয়েছে এই মাঠে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইডেন মাকরামদেরকে ব্যাটিং করতে দেওয়া হয় সাউথ আফ্রিকাকে, তো সেইটা একটা খুব ভালো ডিসিশন। এবং এইডেন মাকরাম এবং কুইন্টন ডিকক স্টার্টও খুব একটা ভালো করতে পারেনি। কোল ম্যাককনি কিন্তু কুইন্টন ডিকককে ফার্স্টেই আউট করে দেয় 8 বলে 10 রানের স্কোরে। দেন রায়ান রিকলেন্টনকেও কিন্তু ফার্স্ট বলেই আউট করে দেয়, এবং বলাই বাহুল্য রায়ান রিকলেন্টনের কিন্তু খুবই অর্ডিনারি একটা ফর্ম যাচ্ছে। আমি জানি না আইপিএলও রায়ান রিকলেন্টন ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান হবে কিনা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, বিকজ ডিককও তাদের টিমেই আছে। সো রায়ান রিকলেন্টনও ফার্স্ট বলে আউট হয়ে যায়। দেন ডেওয়াল ব্রেভিস এবং এডেন মাকরাম সবে সবে একটু করে ইনিংস বিল্ড করা শুরু করে, বাট তখনই রাচিন রবীন্দ্রা বোলিং করতে আসে। রাচিন রবীন্দ্রা পার্ট টাইম বোলার, বাট বোলিং করতে এসে কিন্তু এইডেন মাকরামকে 20 বলে 18 রানস করে আউট করে দেয়। এবং তারপর ডেওয়াল ব্রেভিস ও ডেভিড মিলারকেও কিন্তু রাচিন রবীন্দ্রা আউট করে দেয় মাত্র 6 বলে 6 রানের স্কোরে। ডেভিড মিলারের মতো এক্সপিরিয়েন্স একটা ব্যাটার, যার কিনা এই নকআউট স্টেজে পারফরমেন্স করার দরকার ছিল, তাকে কিন্তু যখন আউট করে নিউজিল্যান্ডের পকেটে কিন্তু ম্যাচ অনেকটা চলে আসে। কারণ রান যদি 200-র নিচে হয়ে যায় একবার, সেটা কিন্তু কখনোই মানে সাফিসিয়েন্ট হবে না ইডেন গার্ডেন্সে ডিফেন্ড করার মতো। মিলারকে আউট করার পর কিন্তু অনেকটাই ম্যাচ কন্ট্রোলে চলে আসে, এবং ঠিক তারপরেই জিমি নিশাম বোলিং করতে এসে ডেওয়াল ব্রেভিসকেও আউট করে দেয় মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ করিয়ে। এবং তারপর ট্রিস্টেন স্টাবস, মার্কো ইয়ানসন দুজনে মিলে পার্টনারশিপ করে, যদিও ট্রিস্টেন স্টাবসকে 24 বলে 29 রানের স্কোরে লকি ফার্গুসন বোল্ড করে দেয়, বাট মার্কো ইয়ানসন লাস্টের দিকে একা অলমোস্ট দায়িত্ব নিয়ে 30 বলে 55 রান করে, 5টা 6, 2টো 4, 183 স্ট্রাইক রেটে। মার্কো জনসন কিন্তু খুব ভালো অলরাউন্ডার, সেটা সে প্রুফ করে ব্যাটিং এর দিক থেকে, এবং ব্যাটিং করে কোনো মতে 169 রান তারা বোর্ডে লাগায়, যেটার জন্য বোলারদের ডিফেন্ড করার জন্য কিছুটা থাকে, কারণ 150-140 হলে একদম ম্যাচ ওখানেই শেষ হয়ে যেত। ওরা 170 করে, যদিও একদমই সাফিসিয়েন্ট না এটা ইডেন গার্ডেন্স এর পিচে, বাট তারা একটা পজিশন ক্রিয়েট করে যাতে ফাইট করার মতো। বাট নিউজিল্যান্ড ব্যাটারদের একটা অন্যরকম প্ল্যান ছিল। নিউজিল্যান্ড ব্যাটাররা ব্যাটিং করতে আসে ঠিকই, বাট তারা একটা কি বলবো মানে ডিস্ট্রাকটিভ জিনিসপত্র শুরু করে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন মিলে। প্রথমে টিম সাইফার্ট 33 বলে 58 রান করে, 7টা 4, 2টো 6, 175 স্ট্রাইক রেটে। এবং কাগিসো রাবাটা তাকে যখন বোল্ড করে, 9 ওভার 1 বলে টিমের স্কোর ছিল 117 রান। আপনি চিন্তা করে দেখুন, 9 ওভার 1 বলে 117 রান নিউজিল্যান্ডের হয়ে যায়। এবং সবচেয়ে বড় বিষয়, টার্গেট 170, সেখানে 9 ওভারের মাথায় 117 রান হয়ে যায় এবং আউট করে কাগিসো রাবাডা কোনো মতে টিম সাইফার্টকে। এবং তারপর ফিন অ্যালেন ম্যাচটা
টু বি ভেরি প্রিসাইজ, ম্যাচটা শেষ করে দেয় মাত্র 12 ওভার 5 বলে চেস করে। ফিন অ্যালেন 33 বলে 100 রান করে এবং লাস্টের দিকে তো মানে 2টো 6 একটা 4 মার্কো এনসনকে, মানে ওইটা দেখবার মতো ছিল সেঞ্চুরিটা করার সময়। 10টা 4, 8টা 6, 303 স্ট্রাইক রেটে এবং টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কুইকেস্ট সেঞ্চুরির রেকর্ডটা কিন্তু ফিন অ্যালেন নিজের নামে করে নেয় এবং শুধু সেটাই করে না, নিউজিল্যান্ডকে ফাইনালেও পৌঁছে দেয়। এবং তার থেকেও বড় বিষয়, রাচিন রবীন্দ্র সাথ দিতে আসে, 11 বলে 13 রান করে, বাট এই 117 থেকে 170 অব্দি যে জিয়ে যায় সেখানে মাত্র 13 রানের কন্ট্রিবিউশন ছিল রাচিন রবীন্দ্র। বাকি পুরোটাই ফিন অ্যালেন করে এবং ফিন অ্যালেন 300 স্ট্রাইক রেটে 100 রান পূরণ করে। মানে মানে ইমাজিনেশনের বাইরে কি লেভেলের ডিস্ট্রাকটিভ ইনিংস ছিল এটা। প্রত্যেকটা বোলার, মার্কো জেনসন 2 ওভার 5 বলে 53 রান খায়, 19 অলমোস্ট ইকোনমি রেট। কাগিসো রাবাডা 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নেয়, ওই একমাত্র উইকেট। লুঙ্গি এঙ্গিডি 2 ওভারে 22 রান, করবিন বস 2 ওভারে 35 রান, কেশব মহারাজ যার কিনা ইকোনমি রেট খুব ভালো, যার ইকোনমি রেট নিয়ে এত তারিফ হয়, সে 3 ওভারে 33 রান খায়। এবং এখানে আনলাকি ছাড়া আর কিছু বলা যায় না নিউজিল্যান্ড টিমকে, কারণ নিউজিল্যান্ড যে টিম, যারা এত মানে করে, মানে স্ট্রাগল করে আর কি সুপার 8-এ, কি বলা যায়, যাদের মানে নিজেদের হাতেও ছিল না কোয়ালিফিকেশন। পাকিস্তানের উপর ভরসা করে থাকতে হচ্ছিল যে পাকিস্তান যদি এই রানের ভিতরে মানে রান বেশি খেয়ে যায় বা এই রানের ভিতরে যদি রেস্ট্রিক্ট করে দেয় তাহলে তারা কোয়ালিফাই করতে পারবে না, একটা কন্ডিশন চলে এসেছিল নেট রানেটে। সেই জায়গা থেকে পাকিস্তান সেটা করতে পারে না এবং নিউজিল্যান্ড কোনো মতে কোয়ালিফাই করে সেমিফাইনালে আসে। বাট এখানে এসে কি যে খেলা দেখালো, সাউথ আফ্রিকা যে এতদিন আনবিটেন ছিল তারা এক ধাক্কায় এলিমিনেট হয়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে, গতবারের রানার্স আপ। তো এবার আহমেদাবাদে কিন্তু পৌঁছে গেল নিউজিল্যান্ড টিম। দেখার বিষয়, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে খেলাটা হবে তার মধ্যে থেকে কারা ফাইনালে পৌঁছয় এবং নিউজিল্যান্ড কতটা বড় থ্রেট হয় তাদের মধ্যে। বিকজ নিউজিল্যান্ড কিন্তু এবারে ছেড়ে কথা বলবে না, তারা কিন্তু প্রপার তৈয়ারি নিয়ে, তারা প্রপার একটা টিম নিয়ে এসছে, যেখানে হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স খুব একটা নেই, বাট অ্যাজ আ টিম তারা কিন্তু খুব ভালো পারফর্ম করে দেখাচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। আর ফিন অ্যালেন, টিম সাইফার্টের মধ্যে যদি একজনও ঠিকভাবে ক্লিক করে যায় তাহলে কিন্তু মুশকিল আছে অপোজিশন টিমের জন্য। সো নিউজিল্যান্ড কোয়ালিফাইড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেকেআর ফ্যানরা যারা আজকে কলকাতার ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিল তারা খুব খুশি হয়েছে, কারণ ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রা, টপ 3 নিউজিল্যান্ডের সবাই কিন্তু কেকেআরেই আছে এবং ফিন অ্যালেনের জন্য তো মানে কেকেআর বাসীরা খুব বেশি এক্সাইটেড। দেখার বিষয় কোন জায়গায় ফাইনালটা কিরকম ভাবে খেলে নিউজিল্যান্ড এবং তাদের যে বোলিং, কারণ এই বোলিং এর তারিফ না করলেই নয়, তার কারণ এই ম্যাচটা হয়তো ফিন অ্যালেনের ব্রিলিয়ান্সে জিতেছে, বাট এই যে বোলিং, নিউজিল্যান্ডের বোলিং, এটা তারিফ এই জন্য করতে হয় তার কারণ এই পিচে কিন্তু 200-250 রান কিন্তু যায়, মানে এটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ কমপ্লিটলি। বাট সেইখানে দাঁড়িয়ে ম্যাট হেনরি 4 ওভারে 34 রান দিয়ে মাত্র 2 উইকেট নেয়, ম্যাকনি 1 ওভারে 9 রান দিয়ে 2টো উইকেট নিয়ে নেয়, লকি ফার্গুসন 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট নেয়, জিমি নিশাম 3 ওভারে 42 রান দিয়ে 1 উইকেটে, জিমি নিশাম একটু মানে রান খেয়ে গেছে বাট সেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট নেয়। মিচেল স্যান্টনার, মানে এই বোলারটার কোনো উইকেট কলমে আপনি দেখতে পাবেন না, বাট এই বোলারটা কতটা ইম্প্যাক্টফুল বোলার এটা আপনি ইকোনমি রেট দেখলে বুঝতে পারবেন। এইরকম একটা পিচে 4 ওভারে মাত্র 25 রান দেয়, 6.25 ইকোনমি রেট, এবং রাচিন রবীন্দ্রা যে কিনা প্রপার ফুল টাইম বোলারও নয়, সে 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 2 উইকেট নেয়। সো এই জায়গায় এত ভালো কন্ট্রোলড বোলিং লাইন আপ যদি নিউজিল্যান্ডের কাছে থাকে, সেটা কিন্তু সত্যি বলতে কি অন্যান্য টিমের কাছে একটা থ্রেট, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। ইন্ডিয়া উঠুক বা ইংল্যান্ড উঠুক, তাদের কাছেও কিন্তু একটা থ্রেট থাকবে ফাইনালে নিউজিল্যান্ডের এই বোলিং। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং ক্রিকেট যদি পছন্দ হয় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।